যে উনি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেবেন। কিছু আওয়ামী লীগ তাদের সাথে মিশে যাবে, আর যারা মিশবে না, যারা ভয় ভয় না পেয়ে কম্প্রোমাইজ করবে না, তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এবং এই কথাটা তিনি নানান ভাষায় নানান ভঙ্গিতে শুরু থেকে বলে আসছেন। এবং আরেকটি কথা উনি যেটা স্পষ্ট বলে দিয়েছেন সেটা হচ্ছে 1971 সাল আমাদের বাঙালির ইতিহাস ঐতিহ্য সবকিছু রিসেট বাটনে মুছে দেবে। এবং সেই ধারাবাহিকতায় কিন্তু সার্জিস আলম থেকে শুরু করে হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে তারা প্রত্যেকেই কিন্তু একই শব্দের প্রতিধ্বনি করেছে, আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া যাবে না, আওয়ামী লীগের দোসরদের থাকতে দেওয়া যাবে না। নানান ভাষা প্রয়োগে তারা এটি করছে। এটি কিন্তু রাষ্ট্রের প্রধান ব্যক্তিদের বা রাষ্ট্রের প্রশাসনের থেকে এটি বলাটা প্রোটোকলে আসে না। তার মানে এটা হচ্ছে প্রতিহিংসা, জিঘাংসা, এবং তারা যাদের মাধ্যমে আসলে রাষ্ট্র ক্ষমতায় চক্রান্ত করে দখল করেছে, অর্থাৎ 1971 সালে সেই পরাজিত শত্রু, তাদের হাত ধরেই তো ক্ষমতায় এসেছে, তাদের প্রেসক্রিপশনেই আজকে কিন্তু তিনি চলছেন বা আমাদের উপর সেই দুঃশাসনটা চাপিয়ে দিচ্ছেন। তো সেখানে আওয়ামী লীগের উপরে রাগ আছে, প্রতিহিংসা আছে, তার থেকেও বেশি হচ্ছে বঙ্গবন্ধুর উপর, তার থেকেও বেশি হচ্ছে বঙ্গবন্ধু কন্যার উপর। এবং যারা জয় বাংলা বলবে, যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করবে, হয়তো তারা আওয়ামী লীগ করে না, সমর্থক, তাদেরকেও তারা নিতে পারছেন না, সহ্য করতে পারছেন না। অর্থাৎ আওয়ামী লীগকে তাদের আসলে ভয়। আমরা যে বলছি না যে আমরা ভীত, না, আমরা না, আসলে তারা আমাদেরকে নিয়ে ভয় পাচ্ছে। তাদের ভয় উৎকণ্ঠা অনেক বেশি যে কেন তারা সমস্ত আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চায়। কারণ 1975 সালের 15ই আগস্ট তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। বঙ্গবন্ধু কন্যা তার ছোট বোন সহ বিদেশে থাকায় প্রাণে বেঁচে গেছেন। এবং বঙ্গবন্ধু কন্যা প্রাণে বেঁচে যাওয়া হচ্ছে বাংলাদেশের জন্য আশীর্বাদ। তিনি কিন্তু তার সমস্ত জীবন বঙ্গবন্ধুর মতোই আরাম আয়েশ না করে বাংলাদেশে ফিরে এসেছেন, বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করেছেন। কাজেই এই যে ভয়টা, 5ই আগস্ট কিন্তু বঙ্গবন্ধু কন্যাকে তারা হত্যার পরিকল্পনা করেছিল। তার মানে আওয়ামী লীগ যদি টিকে যায়, আওয়ামী লীগ আবার জেগে উঠবে। এই যে ভয় উৎকণ্ঠা, এবং আওয়ামী লীগকে তো সবচেয়ে বেশি চিনে হচ্ছে পাকিস্তানিরা, কারণ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের কাছে পরাজিত হয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে। তার মানে আজকে কিন্তু পাকিস্তানে জামাতের প্রধান যখন বলে যে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান 1971 সালে আলাদা হয়েছিল, কিন্তু আজকের বাংলাদেশ আমাদের সঙ্গে যুক্ত হবে। তার মানে ওই যে আমরা তাদেরকে পরাজিত করেছিলাম, এই পরাজিত তারা, এই গ্লানি তো তারা ভুলে যায়নি। সেই গ্লানির চক্রান্ত কিন্তু 75 সাল থেকে এখনো কিন্তু চলছে। এবং সেইটা চলমান থাকার কারণেই তারা মনে করে যে আওয়ামী লীগের সবাইকে আসলে, সবাইকে তো আর আক্ষরিক অর্থে হয়তো নিশ্চিহ্ন করতে পারবে না, ওই যে কম্প্রোমাইজের কথাটা তিনি একটা সাইডে রেখেছে। অর্থাৎ যাদেরকে, যারা মাথা চাড়া দিয়ে উঠবে, যারা নেতৃত্ব দেবে বা আন্দোলন এগিয়ে নিয়ে যাবে, তাদেরকে নিশ্চিহ্ন করে দেবে। আর যারা ধরেন চুপচাপ থাকবে, কম্প্রোমাইজ করবে, ভয় পাবে, তাদেরকে হয়তো কোনো না কোনো ভাবে ম্যানেজ করে ফেলবে। তো সেই জন্য আমি মনে করি যে আওয়ামী লীগ জেগে উঠবেই। এবং এই যে তারা যে প্রক্রিয়াগুলো করেছে, শেষমেশ যেটা করলো আওয়ামী লীগ, অপারেশন ডেভিল হান্ট, প্রায় 32,000 আওয়ামী লীগের নেতাকর্মী অ্যারেস্ট হলো, জেলখানায় জায়গা নেই, 42,000-এর মতো জেলখানায় ধারণ ক্ষমতা, সেখানে 70,000 কিন্তু গ্রেফতার হয়ে গেছে। ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এবং ছাত্রলীগের ছেলে মেয়েদের পড়াশোনা, তাদের চাকরি, কোথাও তাদেরকে দাঁড়াতে দিচ্ছে না। তার মানে ছাত্রলীগের ক্যারিয়ারও শেষ। যে মেয়েটি পড়াশোনা করে সে পরীক্ষা দিতে পারছে না, সে তার রেজাল্টের কাগজটা তুলতে পারছে না। তার মানে সে পড়াশোনা করতে পারছে না, তার রেজাল্টটা নিয়ে কোথাও সাবমিট করতে পারছে না। তো তার জীবনটা আসলে মূল্যহীন জায়গায় নিয়ে যাচ্ছে। যারা যাচ্ছে পরীক্ষা দিতে তারা আক্রান্ত হচ্ছে, হামলা মামলার শিকার হচ্ছে, গণপিটুনির শিকার হচ্ছে, কেউ কেউ মৃত্যুবরণ করছে। তো ওই জায়গাটাই নিয়ে গেছে হচ্ছে ছাত্রলীগকে ভীত সন্ত্রস্ত করা, তাদেরকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে চায়, কিন্তু কোন প্রক্রিয়ায় করবে? এখন তারা তো যা করছে জোর জবরদস্তির মধ্যে দিয়ে, ছাত্রলীগকে তো তারা আসলে নিষিদ্ধ করতে পারে না, কিন্তু করছে। এখন আইন বলেন, আদালত বলেন, প্রশাসন বলেন, কোনো কিছু নিয়মের মধ্যে চলছে না। যা হচ্ছে সেটা হচ্ছে স্বৈরাচারী তন্ত্রের মতো চলছে, মবতন্ত্র, স্বৈরাচার তন্ত্র। নিপীড়কদেরকে তারা পাহারা দিচ্ছে, সহিংসতাকারীদেরকে তারা পালছে। তো রাষ্ট্র চলছে হচ্ছে
ওই যে তৌহিদি জনতা, বিক্ষুব্ধ জনতা, ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র জনতা, সমন্বয়কারী, কিশোর গ্যাং, টোকাই গ্যাং, এরকম নানান নামে কিন্তু মানে কিছু মব বাহিনী তৈরি করা, যারা ছোট 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 বাহিনীতে বিভক্ত হয়ে কেউ বুলডোজার দিয়ে ৩২ ভাঙছে, কেউ একটা হলের নাম ফলক উঠিয়ে দিচ্ছে, কেউ একটা কারখানা ভাঙছে, কেউ একটা ইন্ডাস্ট্রি ভেঙে ফেলছে, কেউ কারো বাড়ি দখল করছে, এই চলছে। কেউ ডাকাতি করছে, কেউ ছিনতাই করছে, কেউ ধর্ষণ করছে, কেউ টেন্ডারবাজি করছে, এবং এগুলো প্রকাশিত প্রমাণিত। তো কিন্তু বাস্তব এদেরকে তো নিয়েই হচ্ছে, ওরা যা যা বলছে সব কিন্তু করছে তারা, কোনো জায়গায় কিন্তু থেমে নাই কিন্তু তারা। তারা করছে। কারণ ধরেন আমরা তো বাংলাদেশের মানুষকে কিন্তু জুলাইতে এক ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল যে স্বৈরাচারী সরকারের পতন হচ্ছে, স্বৈরাচার। কিন্তু স্বৈরাচার মানে কি? বাংলাদেশের মানুষ তো তখন মিথ্যা প্রোপাগান্ডায় এক ধরনের কিছু কিছু মানুষ স্পন্টেনিয়াসলি আবেগের মধ্যে দিয়ে ছাত্রদের কোটা মেধা এই সকল বিষয়ে কিন্তু অনেকে প্রতারিত হয়ে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিছু মানুষ রাস্তায় এসেছিল, এবং প্রোপাগান্ডাটা তাদের এমন পর্যায়ে ছিল, দেখেন যে পরিমাণ বাইডেন প্রশাসন থেকে ডিপ স্টেট ষড়যন্ত্রে তারা যে পরিমাণ ডলার পেয়েছে, $50 মিলিয়ন, এবং পাকিস্তান এবং বিভিন্ন জঙ্গি রাষ্ট্র থেকে তারা যে মদতগুলো পেয়েছে, তো সেইখানে ধরেন সেই টাকায় তারা যেভাবে মানুষ মারার জন্য, পুলিশ মারার জন্য, ছাত্রলীগ মারার জন্য যেভাবে টোকাই কিশোর গ্যাংকে, ক্রিমিনালদেরকে ভাড়া করেছে, এগুলো তো প্রকাশিত প্রমাণিত। তো কাজেই আমরা তো দেখেছি যে হিজবুত তাহরির কিন্তু তিনি বলেছে যে তারা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের মুখোশে তারা ফেক আইডি কার্ড দিয়ে ছাত্র বানিয়ে মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে তারা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টের লুক দিয়ে সেই মুখোশধারী ভাবে তারা কিন্তু রাস্তায় নেমেছে। বিএনপির লোকজন তাদের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে তাদের প্রচুর কর্মী রাস্তায় নেমেছে। জামাতে ইসলাম যে রাস্তায় নেমেছে, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, সেটা তো সার্জিস আলম আরো অনেক বেশি স্পষ্ট করে বলে দিয়েছে। তো এই চক্রান্তের মধ্যে স্টেক হোল্ডার তো আসলে সেই আমাদের রাজাকার আলবদর আল শামসরাই, যুদ্ধাপরাধীর পরিবাররাই, এবং কিশোর গ্যাং, টোকাই গ্যাংকে তারা ভাড়া করেছে টাকা দিয়ে। এবং জেলখানায় যে সকল কয়েদিরা ছিল ক্রিমিনাল, জঙ্গি, সন্ত্রাসী, তাদের সাথে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে তাদেরকে তারা বের করে নিয়ে আসবে, এবং তাদের যারা অনুসারী রয়েছে তারা এই হামলা মামলাগুলোর মধ্যে কাজ করবে। এবং তাই হয়েছে, এবং সকল আসামির নথি পুড়িয়ে দেওয়া হয়েছে থানায়, যাতে পরবর্তীতে চাইলেও সেই আসামিকে সেই নথিপত্র ধরে তাকে আবার অ্যারেস্ট করা যায়। তারপর যদি থানা পুড়ে যায়, তাহলে সেই আসামির ডিটেলস কোথায় থাকছে? যখন কারাগার ভাঙচুর করে পুড়িয়ে যখন আসামিদের বের করে নেওয়া হচ্ছে অস্ত্র সহ লুট করে, তখন সেই আসামির যদি কোনো মানে ডাটা না থাকে, রেকর্ড না থাকে, সেই আসামিকে আবার পুলিশ ধরবে কি করে? তার মানে সবাই কিন্তু বেরিয়ে গেল, এবং তার পরবর্তীতে কিভাবে যেন আমরা দেখলাম অনেক আসামি জামিনে খালাস হয়ে মেয়াদ পূরণ হয়নি কিন্তু তারা মুক্তি পেয়ে বেরিয়ে গেছে, এবং তাদের হাতে সেই লুট হওয়া অস্ত্রগুলো আছে। এবং তারা কিন্তু এই সকল এই যে 5ই আগস্ট থেকে যত মানে অরাজকতা, খুন ও মানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ধর্ষণ সবই তারা করছে। এবং যেহেতু রোকেয়া তাদের এটা প্রাচী এজেন্ডা ছিল, অ্যাসাইনমেন্ট রোকেয়া ছিল, প্রাচী জন্যই কিন্তু ইন্ডেমনিটি। রোকেয়া প্রাচী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতেছে, কারণ একটা বিষয় বলা যায় যে আহ, শত শত কলকারখানা বন্ধ হয়ে গেছে, অনেক মানুষ বেকার, ছিনতাই, ডাকাতি এর সাথে এটা একটা জড়িত ব্যাপার। ধর্ষণটা বেড়ে যাওয়ার কারণটা কি মনে হয়? ধর্ষণ বেড়ে যাওয়ার কারণ হচ্ছে কি যে ধরেন আপনাকে তো এদের শেকড়টা চিন্তা করতে হবে। মানে এরা কারা, এদের পেছনের ইতিহাস কি? আপনি 1971 সালের ইতিহাস কি? কারা আমাদের মা বোনদেরকে আর্মিদের হাতে তুলে দিয়েছিল, পাক হানাদার বাহিনীর হাতে? কি শান্তি কমিটি, আলবদর আল শামস, রাজাকার হইতো? তো তাদের অনুসারী যারা, তাদের মধ্যে তো সেই রক্তটা, সেই অভ্যাসটা রয়ে গেছে। এবং যে ক্রিমিনালরা রাস্তায় এখন, যারা বাইরে বেরিয়ে আছে, যাদের কোনো ক্রিমিনাল রেকর্ড এখন নেই,
হাতে অস্ত্র আছে, এবং ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, এবং ইন্ডেমনিটি দেওয়া যখন হয়েছে ওই কয়দিন তারা কি কি করেছে, ওই কয়দিন কিন্তু তারা আওয়ামী লীগের নেতা কর্মী, আওয়ামী লীগের নারী নেতা কর্মীর গায়ে হাত দিয়েছে, হত্যা করেছে, ধর্ষণ করেছে, সহিংসতার শিকার করেছে, সনাতনীদের উপর নির্যাতন হয়েছে। তো যখন ক্রিমিনালরা এরকম বড় অপরাধ করে ফেলতে পারে এবং সেটার ইন্ডেমনিটি পেয়ে যায়, এবং রাষ্ট্র তাদেরকে এমন একটা স্পষ্ট বার্তা দেয় যে তাদেরকে ধরা হবে না, কারণ তাদের তো পার্ট এরা, এই ক্রিমিনালরা, সেজন্য তো ধরা হয়নি। এবং তাতে তার কি হচ্ছে, তারা এখন ধীরে ধীরে যাকে পাচ্ছে তাকেই কিন্তু এই কাজটা করছে। আর তারপরে যেটা হয়, এক ধরনের মানে এই কাজগুলোর সাথে তারা যে বাহিনী এই কাজগুলোর সাথে সম্পৃক্ত, যারা অরাজকতা করছে, তাদের মানসিক অবস্থা, তাদের সামাজিক অবস্থা, তাদের পারিবারিক অবস্থা, বা তাদের মানে ক্রিমিনাল রেকর্ড যা, তাতে কিন্তু তারা এই কাজগুলাই করবে, এই পারভার্সন তাদের আছে। আপনি দেখেন মাদ্রাসায় কিন্তু যে বলাৎকার গুলো করতেছে তারা কারা করছে, সেই তো মানে মানে টুপি পরা, মানে কি বলবো, মানে ধর্মের লেবাস পরা। আবার বাইরে যারা করছে তারা কিন্তু সেই টোকাই, সেই গ্যাং, সেই মানে সন্ত্রাসী বাহিনী করছে, কোনো ভদ্রলোক তো যাচ্ছে না। তার মানে এই যে একটা ক্রিমিনাল গ্রুপকে কয়েক মাস ধরে যে বাইরে ছেড়ে দেয়া হলো, তো যে ক্রিমিনাল গ্রুপটা বাইরে আছে তারা তো এটাই করবে। দেখেন, সমন্বয়কারী, দিনে সমন্বয়কারী, রাতে ছিনতাইকারী এবং ধর্ষণকারী, এগুলো তো প্রমাণ হচ্ছে, ডাকাতি করতে গিয়ে ধরা পড়ছে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, যখন আপনি কোনো বিচার করবেন না, যখন প্রশাসন এড়িয়ে যাবে সবকিছু, তখন কিন্তু সাহস, অধ্যত, উন্মত্ততা বেড়ে যাবে। দেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে দেশে তো কিছু হচ্ছে না, প্রধান উপদেষ্টা বলছেন যে আগে যা ছিল তার থেকে কিছু বাড়েনি, আমি তো সব ঠিকই দেখছি। স্বরাষ্ট্র সচিব বলছে না, সবই তো ঠিক আছে। তো ওনারা যদি সব ঠিক আছে মনে করেন, যেখানে পুলিশ সদর দপ্তর থেকে 2 মাসে 774 জনের ধর্ষণের ইনফরমেশন আছে, পুলিশ সদর দপ্তরে 522টি হত্যা, তো সেখানে তাদের উপদেষ্টা বলছে এই জিনিস। তো যখন রাষ্ট্র ক্রিমিনালদেরকে এড়িয়ে যায়, আর পুরো সময়টা আপনি দেখেন অপারেশন ডেভিল হান্টটা কাকে করছে, আওয়ামী লীগের নেতা কর্মীকে করছে। কোনো ধর্ষক, কোনো ছিনতাইকারী, ডাকাতকে তো ধরেনি। ওই যে 32,000-এর মতো, 31,032 জনকে যে ধরেছে, সেখানে কি ওরা দেখাতে পারবে যে 10 জন ধর্ষণকারীকে অ্যারেস্ট করেছে, 10 জন ছিনতাইকারী অ্যারেস্ট করেছে? কেন কেন ওই সময় এই যৌথ বাহিনী অপারেশন ডেভিল হান্টে কোনো ধর্ষক, কোনো ছিনতাইকারী, কোনো ডাকাত, কোনো হত্যাকারী, কোনো অরাজকতা করছে এরকম কাউকে অ্যারেস্ট করলো না কেন? আপনি আপনার রাষ্ট্রের প্রশাসনকে ব্যবহার করছেন, সর্বোচ্চ ভাবে ব্যবহার করছেন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবার জন্য। আসামি আসিয়ার করবে ঘটনা, আসামি ধর্ষণের শিকার হয়ে প্রাণ হারানো আসিয়া মেয়েটার ঘটনা দেশের মানুষকে নাড়া দিয়েছে। শাহবাগে একটা প্রতিবাদ যখন অঙ্কুরিত হচ্ছিল, তাদের উপর হামলা করা হয়েছে, এবং যারা গত আন্দোলনে পুলিশের উপর আক্রমণ করেছে তারা এখন পুলিশের উপর আক্রমণের দায়ে আপনাদের বিচার দাবি করছে। শাহবাগী তো এটা গালির নাম ওদের কাছে, শাহবাগ। এবং সর্বশেষ এদের যে বিচারের যে প্রসিকিউশন, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, শাহবাগে যারা গণজাগরণ করেছিলেন তারা শাপলা চত্বরে গণহত্যায় জড়িত ছিলেন, এমন প্রমাণ তারা পেয়েছেন। আপনিও তো শেষ শাহবাগের একজন, কিভাবে বলবেন এই বিষয়গুলোকে? মানে এটা খুব মানে আমাদের দেশের মানুষের কিন্তু এখন মানে অনেক কিছু স্পষ্ট হয়ে যায়। তখন দ্বিচারিতা কাকে বলে দেখেন, এই যে আজকে গণজাগরণ মঞ্চের প্রসঙ্গকে তারা নিয়ে আসলো, যখন বাম দল সহ কিছু সাধারণ শিক্ষার্থী যখন প্রতিবাদ করলো, স্মারকলিপি পেশ করবে, তখন পুলিশ তাদেরকে স্মারকলিপি দিতে দেবে না, এবং তাদের সাথে তাদের উপরে আঘাত করলো পুলিশ, এবং সে ধাক্কাধাক্কিতে 2 জন পুলিশ আহত হয়েছে। সে কারণে বলা হলো যে পুলিশের উপর আক্রান্ত করেছে। এবং পরবর্তীতে যখন তারা মানে আবার সেই বা কিছু বাম দলের নেতা নেত্রী এবং সাধারণ শিক্ষার্থীরা যখন রাতের বেলা সেই হামলার প্রতিবাদে মিছিল করেছে,
তারপর মধ্যরাতে মিছিল হলো নো মোর শাহবাগ, নো মোর গণজাগরণ মঞ্চ, এবং শাহবাগীদের অ্যারেস্ট হোক, ফাঁসি হোক, এবং শাপলা চত্বর পর্যন্ত বিষয়টা চলে গেল। অদ্ভুত ব্যাপার হচ্ছে এই যে বাম দলের যারা ওখানে ছিল তাদের অনেকেই কিন্তু জুলাই আন্দোলনে তাদের সাথে ছিল, তখন কিন্তু তাদের শাহবাগী মনে হয়নি। এই যে বাম দলের অনেকেই যে সেই জুলাই আন্দোলন তাদেরকে সমর্থন করেছিল, সেটা যেই আদর্শিক জায়গায় হোক, তাদের তখন সমর্থন করেছিল, তাদের সাথে